কখনো অসময়ের বৃষ্টি, কখনো ডিভিসি ছাড়া জল। আলু চাষিরা এই মুহূর্তে বিপন্ন অবস্থায়। আর আলু চাষিদের স্বার্থে রাজ্য সরকার নিয়ে আসছে আলু চাষিদের স্বার্থে আলু প্রক্রিয়রমেন্ট স্কিম 2025। রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে। কিন্তু এই স্কিম কি, এর ফলে কি উপকার হতে পারে আলু চাষিদের, কি স্বার্থের কথা মাথায় রাখছে রাজ্য সরকার, সবটা জানবো। সরাসরি যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, হ্যাঁ দেখো, আলু প্রকিউরমেন্ট স্কিম 2025 তা ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই আলু প্রকিউরমেন্ট স্কিমে বলা হয়েছে যে এবছর রাজ্য সরকারের তরফে যে স্টাডি রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে চলতি বছরে প্রায় 180 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হতে চলেছে রাজ্যে। 12টি জেলায় এই আলু উৎপাদন হচ্ছে। এই আলু প্রকিউরমেন্ট স্কিমে বলা হচ্ছে যে এই স্কিমের মাধ্যমে প্রত্যেকটি আলু চাষির কাছ থেকে 35 কুইন্টাল বা 70 বস্তার বেশি আলু কেনা হবে না এবং প্রতিটি আলুর ওজন হতে হবে 53 গ্রাম। এছাড়াও বলা হচ্ছে সহায়ক মূল্যে আলু কেনার সময় প্রতিটি হিমঘরের তরফে আলুর গুণগত মান দেখে নেওয়া হবে। হিমঘর মালিকরা তারপর ব্যাংকের মাধ্যমে দাম চাষিদেরকে পাঠিয়ে দেবেন। হিমঘরগুলিতে 81 লক্ষ মেট্রিক টন আলু সংরক্ষণ ও মজুত করার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার এখানে 11 লক্ষ মেট্রিক টন আলু সংগ্রহ করে হিমঘরে রাখবে। এছাড়াও এই স্কিমে এটাও বলা হচ্ছে যে হিমঘরে 30% রাজ্য সরকার তাদের নিজেদের এবং চাষিদের জন্য সংরক্ষণ করে রাখবে। অর্থাৎ আলু চাষিরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে তার জন্য কোল্ড স্টোরেজগুলিতে এই সংরক্ষণের ব্যবস্থা রাখা থাকবে। আসবো কৃষকরা কি বলছেন, মানে আলু চাষিরা কি বলছেন একবার দেখাবো। এটা আমরা খুশি হয়েছি, কিন্তু আরো 100-150 টাকা যদি বাড়াতো, হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি একটা লস থেকে আমরা রেহাই হতাম। কিন্তু আমাদের এই অতিরিক্ত বৃষ্টি বা শোষক পোকা, বিভিন্ন ধরনের পোকার কারণে আমাদের আলুটা একটু ছোট সাইজ হয়ে গেছে। সেই ছোট আলুটা নিয়ে আমরা সমস্যা হয়ে যাচ্ছি। 900 টাকা করে দিলেও তার থেকে খরচ বেশি হয়ে গেছে। 20 টাকা খরচা হয়, যদি 15 টাকা ঘরে আসে 15 টাকায় আসবে, 5 টাকা যাবে, নাহলে তো 20 টাকায় চলে যাবে। 900 টাকা মানে কি, মিনিমাম যদি ওটা 1200 টাকা হয় তাহলে মোটামুটি চাষিদের একটা ঠিক ছিল। দামটা মোটামুটি ঠিক আছে, একটু বলে বেশি হলে তো সব চাষিরা পায় একটু পয়সা। এবছর ফলন কম, অনেক ফলন কম, অনেক জায়গায় আলু চাষ মাটি বসে গেছে, আলু মানে কম ফলন হচ্ছে আর কি, জলে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর মঙ্গলবারই আলু চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, এটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। এবার চলে যাব খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের অবস্থা দেখুন। পঞ্চায়েত প্রধান আক্রান্ত কাদের? বিজেপির পঞ্চায়েত প্রধান। কাদের দ্বারা আক্রান্ত? বিজেপিরই হাতে। এমনকি সেই কর্মীদের মারে কাঁদছেন তিনি। দেখুন, তিনি বলছেন তার আরতি তৃণমূল মারলে মেনে নিতাম, কিন্তু বিজেপি মারছে আমাকে। দেখুন, কাঁদছেন, কেঁদে ফেললেন। জোরে মারলো আমাকে। আমি পঞ্চায়েতে যাবো না, ঘর ঘরগুলো ভেঙেছে, তাকে মারধরও করেছে। বলছেন পঞ্চায়েতে যাব না, শুভদীপের কাছে যাব। শুভদীপ, কেন এরকম অবস্থা? দেখো অয়নদা, খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই অরোরা খাল সংস্কারের কাজ এই মুহূর্তে শুরু হয়েছে। যেহেতু খালটি চওড়া করতে হবে তার জন্য প্রায় 1000 গাছ কাটতে হবে। সেই গাছের টেন্ডার নিয়ে কিন্তু এই অশান্তির সূত্রপাত। ধান্যঘড়ি পঞ্চায়েতের তরফে ওই 1000 গাছ কাটার জন্য সেই টেন্ডার আহ্বান করা হয়। সেই টেন্ডার নিয়ে দুপক্ষের ঝামেলা। প্রধান টেন্ডার ডেকেছিলেন এবং বিজেপির যে পঞ্চায়েত ওখানকার সদস্য রয়েছে সঞ্জয় দলুই সহ বিজেপির আরো কর্মীরা, তারা এই টেন্ডার নিয়ে
নিয়ে মানতে চাননি, সেই কারণে প্রধানকে মারধর করা হয় বলে প্রধানের অভিযোগ, এবং প্রধানের বাড়ি ভাঙচুর, গালিগালাজ করা হয়, এবং তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন বলে প্রধানের স্পষ্ট অভিযোগ। এবং সেই কারণে তিনি আতঙ্কিত, এবং পরিবারের লোকজন তাকে পঞ্চায়েতে যেতে রাজি নয়, যাতে পুনরায় আক্রান্ত না হন। সেই কারণে যতদিন না বিচার হচ্ছে, এই ঘটনার বিচার তিনি পাচ্ছেন, যতক্ষণ না বিচার পাচ্ছেন তিনি পঞ্চায়েতে যেতে রাজি নন। পঞ্চায়েত প্রধান আরো কি বলছেন? আর বিজেপির অন্যান্য সদস্যরা তারা পঞ্চায়েত প্রধানকেই দায়ী করছেন দুর্নীতির জন্য। কিছু ছেলে লোক আমার বাড়িতে সব প্রত্যেক আমাকে গালাগালি করে, তখন ট্রেনে নিয়ে গিয়ে মারধর করে। মারধরটা করলো একজন পঞ্চায়েত মেম্বার আছেন সঞ্জয় দোলই, কনভেনার আছেন অভিরাম প্যাটেল, এদের নেতৃত্বে আজকে এই ঘটনাগুলো ঘটলো। যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আমরা বদ্ধপরিকর ছিলাম, সেই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে গিয়ে আজকে আমাকে মার খেতে হলো। যে আমাকে নিগ্রহ করা হচ্ছে, সেটা মানে একটা কি বলবো, একটা পশুর সাথেও সেভাবে করা হয়নি। প্রচন্ড ভাবে আমি আঘাত পেয়েছি। জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যতক্ষণ না কড়া পদক্ষেপ নেয়, প্রশাসনে যতক্ষণ না কড়া পথ, আমি ততক্ষণ আমি যাবো না। আমি নিরাপত্তার বোধ অভাব করছি, আমি যাবো না, পঞ্চায়েতে যাবো না। আমরা কোনো মারধরের প্রশ্ন যাইনি বা মারধর কোনো করিনি, ওখানে যাইনি। আমরা সম্পূর্ণ আমরা পার্টির সাথে কাজ করি, পার্টিটা যাতে স্বচ্ছ থাকে সেটা আমাদের প্রধান সাহেব মোটেই স্বচ্ছ নয়, একদম দুর্নীতিবাজ পঞ্চায়েত, মানে দুর্নীতিবাজ প্রধান। হ্যাঁ, উপদায়িত্বকে দায়িত্ব এমএলএ আমাদের খানাকুল বিধানসভার এমএলএ সুশান্ত ঘোষ, ওনাকেও জানিয়েছি, এবং রাজ্যে আমরা বিমান ঘোষ রাজ্য জেলা সভাপতি, তাকেও জানিয়েছি। হ্যাঁ, এতে করে আমরা ডাইরেক্ট একদম কলকাতা ওখানে পর্যন্ত আমরা সুন্দর যে আছে ওখানকে পর্যন্ত আমরা চিঠি নিয়ে যাবো যে এরকম দুর্নীতিবাদ পঞ্চায়েত প্রধানকে আমাদের প্রয়োজন নেই, সাধারণ মানুষের ক্ষিপ্ত। আর ভোটার কার্ড বিভ্রাটে আতঙ্ক, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আতঙ্ক। তসলিম মিয়ার কার্ডে নাম গুজরাটের বাসিন্দার। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি ঘটেছে? একদমই, দেখো, আমরা আজকে দেখছিলাম মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছিলেন যে এপিক কার্ড অথচ একাধিক রাজ্যের ভোটারের নাম। এই ঘটনায় ধরা পড়লো মালদহের গঙ্গারামপুরের বাসিন্দা এই তসলিম মিয়ার ক্ষেত্রে। তিনি যেটা বলছেন, তার যে এপিক নাম্বার রয়েছে LPZ2746,790, এই একই এপিক নাম্বার, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে গুজরাটের জিগনেশ নামে এক ব্যক্তি। অর্থাৎ এক্ষেত্রে এপিক নম্বর একই, অথচ দুই রাজ্যের দুই ব্যক্তির নাম। এই যে মালদা তোমার গঙ্গারামপুরের বিধানসভার ভোটার তসলিম, এই তসলিম এটাই সরকারি কর্মচারী, মালদাহে কর্মরত। স্বাভাবিকভাবে তিনি উদ্বেগে রয়েছেন। তিনি বলছেন তিনি গঙ্গারামপুর বিধানসভার রতনপুর জুনিয়র বেসিক স্কুলের 12 নম্বর বুথে ভোট দেন। 509 নম্বর ক্রমিক নম্বরে তার নাম রয়েছে, অথচ তিনি জানতে পারছেন এখন যে তার যে এপিক নাম্বার, সেখানে একই এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। শুধু তিনি নয়, তার বুথে আরো কয়েকজনের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করেছেন এই তসলিম। এবং পুরো বিষয়টি তদন্ত করে তার ভোটার তালিকার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি করে, পুরো বিষয়টি যাতে তদন্ত করে দেখা হয় এবং তার ভোটাধিকার যাতে নিশ্চিত করা হয়, এই দাবি করছেন তিনি। সরকারি কর্মী পেশায় এই তসলিম। একই সঙ্গে তিনি কিন্তু বলছেন এই ঘটনা উদ্বেগজনক, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে যাতে তদন্ত করা হয়, কারণ তিনি পেশায় সরকারি কর্মচারী, তিনি এখন উদ্বেগের মধ্যে রয়েছেন। স্বাভাবিক। আর তসলিম মিয়ার নাম করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে। তার অভিযোগের সত্যতা মিলল। আমরা তসলিম মিয়ার বক্তব্য দেখাবো, এই ভদ্রলোকের বক্তব্য দেখাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিগেশ মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। তসলিম মিয়ার বক্তব্যটা দেখুন এবার। আমি খুব আতঙ্ক আছি যে কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়। কারণ হচ্ছেন যে কোনো একজন ব্যক্তি যদি দোষ করে ওই ভোটার আইডি আইডেন্টিফাই করে দোষী সাব্যস্ত অন্যজন হতেও পারে বা হয়েছে, এরকম একটা ঘটনাও আমি শুনেছি। তাতে খুব আমি আতঙ্কজনক। চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুন, এটা যাতে তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়। জানা যাচ্ছে যে এইভাবেই নাকি মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে এইভাবেই ভোট
অন্য বাইরে থেকে এসে আপনার ভোট অন্যজন দিয়ে যেতে পারে, এটা কিভাবে দেখছেন? এটা আমি জানি না যে দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আইডেন্টিফাই করলে যেদিন ইলেকশন হয় সেদিন আইডেন্টিফাই করলে তারাই বুঝতে পারবেন, পোলিং যারা অফিসার থাকবেন তারাই বুঝতে পারবেন ব্যাপারটা কে আসছে না আসছে। সেই বিতর্কে যাচ্ছি না, আসতেও পারে নাও আসতে পারে, সেটা ওই সময়কার ব্যাপার, আইডেন্টিফাই তো হয়নি। ব্যাপারটা আমি প্রথম জানতে পারি যে মুর্শিদাবাদের একটা ঘটনা ঘটে, যে কেরলে কাজ করতে গিয়েছিলেন বা আর কি এরকম একটা ঘটনা, ওই দিকের একটা লোক কোনো অপরাধ করেন কেরল বা সাউথ ইন্ডিয়ার, সেই মুর্শিদাবাদের এপিক নাম্বার একই ওনাকে নাকি ধরে নিয়ে গেছিলেন কেরল পুলিশ। তো সেটা দেখে তারপর শ্রমিক সংগঠন ঐক্য মঞ্চের একজন সভাপতি আছেন আসিফ ফারুক, ওনার সঙ্গে আমার কথা হয় এবং উনি আমার খুব কাছের লোক। তারপর উনি ব্যাপারটাকে উনাকে আমি জানাই, তারপর উনি আমাকে দেখেন এবং উনি ধাপে ধাপে এই বিষয়টাকে আরো অতিবাহিত করেছেন এবং অনেক লোকের যে ভুল আছে সেই ভুলটাকে উনি তুলে ধরেছেন